আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মিডিয়া আউটলুক আজকের বিশ্ব। ২ সপ্তাহ পেরিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন জটিল ও বহুমাত্রিক এক সংঘাতে রূপ নিয়েছে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। এই দ্বিমুখী সংঘর্ষ আর শুধু আকাশপথেই সীমাবদ্ধ নেই। গোয়েন্দা যুদ্ধ, জ্বালানি অর্থনীতি, সমুদ্র পথ এবং আঞ্চলিক প্রক্সি সংঘর্ষ সব মিলিয়ে যুদ্ধের পরিধি এখন অনেক বিস্তৃত। যুদ্ধের শুরুতে অনেক পশ্চিমা বিশ্লেষকের ধারণা ছিল ব্যাপক সামরিক চাপের মুখে ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়তে পারে, কিন্তু ২ সপ্তাহ শেষে সেই হিসাব মেলেনি। বরং তেহরান দ্রুত পরিস্থিতি সামলে সংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছে, যা ওয়াশিংটনের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ঘরে বাইরে কঠিন চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকাশযুদ্ধে এখনো তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উন্নত যুদ্ধবিমান, ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার সাহায্যে তারা ইরানের আকাশ সীমার কিছু অংশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তবে এই আকাশ সীমার নিয়ন্ত্রণ যুদ্ধের সামগ্রিক গতিপথ নির্ধারণ করতে পারছে না। বিশেষ করে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে ইরান তাদের নৌশক্তি দিয়ে শক্ত উপস্থিতি বজায় রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা তৈরি করে তেহরান বিশ্ব অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। অনেক পশ্চিমা গণমাধ্যম এটিকে বড় কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছিল, কিন্তু ইরান দ্রুত নেতৃত্বের শূন্যতা পূরণ করেছে। দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মুস্তফা খামেনিকে তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তেহরানে তার সমর্থনে বড় সমাবেশও দেখা গেছে। এই দ্রুত পুনর্গঠন ইঙ্গিত দিচ্ছে ইরানের রাজনৈতিক ও সামরিক কমান্ড কাঠামো এখনো অটুট। টানা বিমান হামলা সত্ত্বেও ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধরে রেখেছে। বরং সাম্প্রতিক হামলাগুলোতে তারা আরো ভারী ও শক্তিশালী ওয়ারহেড ব্যবহার শুরু করেছে। এর ফলে ইসরায়েলের বড় শহরগুলোতে আতঙ্ক বেড়েছে। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরের বাসিন্দাদের বড় অংশ এখন নিয়মিত বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে ইরান সস্তা ড্রোনের ঝাঁক পাঠিয়ে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ব্যস্ত রাখার কৌশল নিয়েছে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে তাদের জন্য সুবিধাজনক। যুদ্ধের শুরুতে উভয় পক্ষই একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপ এবং তেলের বাজারে অস্থিরতার কারণে বড় ধরনের হামলা আপাতত বন্ধ রয়েছে। তবু হরমুজ প্রণালীতে অনিশ্চয়তার কারণে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র তেলবাহী জাহাজ পাহারা দেওয়ার ঘোষণা দিলেও সমুদ্রে ইরানি উপস্থিতি সেই পরিকল্পনাকে জটিল করে তুলেছে। আঞ্চলিক মিত্রদের ব্যবহার করেও ইরান চাপ বাড়াচ্ছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেন ভিত্তিক হুতি বাহিনী সবাই বিভিন্নভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে হামলা চালাচ্ছে। ফলে এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক বিস্তৃত ছায়াযুদ্ধে রূপ নিয়েছে। যুদ্ধের মাঝেও ইরানের ভেতরে বড় ধরনের গণবিক্ষোভ বা রাজনৈতিক অস্থিরতা দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন, কিন্তু বাস্তবে তার তেমন কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং ইরানি বাহিনী দাবি করছে তারা শতাধিক মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ১৫ দিন শেষে একটি বিষয় পরিষ্কার, এখনো কোনো পক্ষই নির্দ্বিধায় এগিয়ে নেই। প্রযুক্তি ও আকাশ শক্তিতে এগিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট, আর ভূগোল, গেরিলা কৌশল ও আঞ্চলিক মিত্রদের ব্যবহারে শক্ত অবস্থানে ইরান। ফলে যুদ্ধটি ধীরে ধীরে একটি দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু সংঘর্ষে পরিণত হচ্ছে, যেখানে ধৈর্য, অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত স্থায়িত্বই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে জিতবে এই লড়াই। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে ইরানের একটি ক্ষুদ্র দ্বীপ খার্ক। আয়তনে ছোট হলেও এই দ্বীপটি ইরানের অর্থনীতির প্রধান ধমনী। দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০% এখান থেকে বিশ্ববাজারে যায়।
তাই খার্ক দ্বীপে কোনো বড় হামলা মানে শুধু একটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হওয়া নয়, এটি ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে প্রথম 2 সপ্তাহে ইরান জুড়ে সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার হামলা চললেও খার্ক দ্বীপ ছিল অক্ষত। কিন্তু সেই পরিস্থিতি বদলে গেছে গত শুক্রবার। যুক্তরাষ্ট্র দ্বীপটির সামরিক স্থাপনাগুলোতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল কেবল সামরিক অবকাঠামো। তেল রপ্তানির স্থাপনাগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়া অব্যাহত রাখে, তাহলে খার্ক দ্বীপের তেল স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রবাল দ্বীপটির আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটনের প্রায় 1/3। ছোট হলেও এর গুরুত্ব বিশাল। ইরানের বৃহত্তম তেল ক্ষেত্র আহবাস, মারুম ও গাছসারান থেকে প্রতিদিন পাইপলাইনের মাধ্যমে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল খার্ক দ্বীপে আসে। সেখান থেকে গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে বিশাল সুপার ট্যাঙ্কারে করে বিশ্ব বাজারে পাঠানো হয় তেল। গভীর পানির জেটি থাকায় বিশ্বের সবচেয়ে বড় তেলবাহী জাহাজগুলো সহজেই এখানে ভিড়তে পারে। ফলে এই দ্বীপটি শুধু ইরানের জন্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘদিন ধরে কঠোর সামরিক নিরাপত্তার কারণে ইরানিদের কাছে খার্ক দ্বীপ নিষিদ্ধ দ্বীপ হিসেবে পরিচিত। একটি পুরনো CIA নথিতে একে বলা হয়েছিল ইরানের তেল ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও সম্প্রতি মন্তব্য করেছেন, এই টার্মিনাল ধ্বংস করা গেলে ইরানের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে এবং সরকারের পতনও ঘটতে পারে। বিশ্ববাজারে ইরান প্রায় 4.5% তেল সরবরাহ করে। প্রতিদিন তারা প্রায় 33 লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং আরও 13 লাখ ব্যারেল কনডেনসেট ও অন্যান্য তরল জ্বালানি উৎপাদন করে। খার্ক দ্বীপে বর্তমানে প্রায় 3 কোটি ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমানে সেখানে প্রায় 1,80,00,000 ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে। স্যাটেলাইট তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্রেকার্স জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পরও দ্বীপটি থেকে বিরামহীনভাবে তেল রপ্তানি চলছে। বরং যুদ্ধের আগের সপ্তাহগুলোতে খার্ক থেকে তেল রপ্তানি প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সাম্প্রতিক হামলায় খার্ক দ্বীপের বিমানবন্দর, রানওয়ে, ক্ষেপণাস্ত্র বাংকার এবং নৌ মাইন সংরক্ষণাগার সহ সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, হামলা ছিল বৃহৎ পরিসরের, তবে তেল স্থাপনাগুলোকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, হামলার সময় দ্বীপে অন্তত 15টিরও বেশি বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে, তবে তেল রপ্তানি অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র মূলত খার্ক দ্বীপকে একটি কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার ঝুঁকি না নেয়। মার্কিন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিনিচ সতর্ক করেছেন, পরিস্থিতি এখন শুধু সামরিক সংঘর্ষের পর্যায়ে নেই, এটি ধীরে ধীরে অর্থনৈতিক যুদ্ধের দিকে যাচ্ছে। তার মতে যদি খার্ক দ্বীপের তেল স্থাপনাগুলো ধ্বংস করা হয়, তাহলে ইরান নিশ্চিত থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের তেল অবকাঠামোই হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, খার্ক দ্বীপ ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। এতে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস হলে তা পুনর্গঠনে কয়েক মাস থেকে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। আর এতে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে ইরানি তেলের প্রধান ক্রেতা চীন। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে তারা পুরো অঞ্চলের তেল ও গ্যাস অবকাঠামোতে আগুন ধরিয়ে দিতে পারে। ইতোমধ্যে পারস্য উপসাগরে তেলবাহী ট্যাঙ্কার ও বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার খবরও সামনে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় 2500 মেরিন সেনা ও নাবিকের একটি দ্রুত মোতায়েনযোগ্য ইউনিট পাঠানোর ঘোষণা দিয়েছে। কিছু বিশ্লেষক মনে করছেন, প্রয়োজনে খার্ক দ্বীপ দখলের পরিকল্পনাও বিবেচনায় থাকতে পারে।
তবে সামরিক বিশেষজ্ঞদের মতে দ্বীপটি দখল করা সহজ কাজ নয়। এর জন্য বড় আকারের স্থলবাহিনী প্রয়োজন, যা মোতায়েনের বিষয়ে ওয়াশিংটন এখনো স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি। খার্ড দ্বীপের গল্প তাই শুধু একটি ছোট দ্বীপের গল্প নয়, এটি এখন বৈশ্বিক জ্বালানি বাজার, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং সম্ভাব্য বৃহৎ যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই দ্বীপে একটি বড় হামলা মানেই হতে পারে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের বিস্ফোরণ এবং বিশ্ব অর্থনীতিতে বড় ঝড়। প্রশ্ন এখন একটাই, খার্ড দ্বীপ কি কেবল কৌশলগত চাপের অস্ত্র হয়ে থাকবে, নাকি সত্যিই শুরু হবে এক অর্থনৈতিক মহাপ্রলয়? শেষ করছি আজকের বিশ্ব। সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।